পাঞ্জাবিটা গেল কই? দেখো দূরে দেখা যাবে। মোবাইলটা দাও তো। মোবাইল দেখে এটা এটা কিন্তু কমেন্ট দেখা যাবে না, ওরা স্ট্রিমের তো। এই যে হ্যাঁ, আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? জি ভালো আছি। আপনারা আসেন। বেশি কালো দেখাচ্ছে, কমেন্ট দেখা যাবে না, স্ট্রিমের তো। ওকে, অন্ধকার দেখাচ্ছে নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কালো কালো লাগে। লাইট আরো বাড়ায় দে। লাইটটা হ্যাঁ, 1 মিনিট, লাইটটা বাড়ায় দাও, লাইটটা বাড়ায় দাও। আরো বাড়ছে? কালকে লাইট ছিল কিরকমের? আজকে কি বলো, তাহলে কি ইয়ে নাই? ওকে, হ্যাঁ আশা করি আপনারা এখন বুঝতে পারছেন সবই। এখন লাইট বাড়ছে, আই থিংক আলো বাড়বে গতকালকে। ওকে, তো ভাই আজকে আপনাদের ক্লাস হলো ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস, এটা খুব সম্ভবত ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ বিষয়াবলী। ন্যাচারাল রিসোর্সেস বাংলাদেশ বিষয়াবলী। এখন এই অধ্যায়টা বাংলাদেশ বিষয়াবলী থেকে এই অধ্যায়ে প্রশ্ন কম আসছে। এই যাবৎকালে প্রশ্ন খুবই কম। প্রশ্ন আসছে শুধুমাত্র দুইটা বিসিএস এ, 38তম এবং 35তম। এবং 38তমতে 20 নম্বর ছিল, 35তমতে 20 নম্বর ছিল। 38তমর কোশ্চেন গুলো ছিল
20 নম্বর কোশ্চেন 1 নম্বরে ছিল খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দিন আর কি। খনিজ সম্পদের খনিজ সম্পদের পরিচয়। আমি একটু কমেন্ট দেখে নিই, এখানে স্ট্রিমের তো বুঝি না। আলো কম কেন? হ্যাঁ, কালকে কালকে অনেক, হ্যাঁ, আলো। আচ্ছা, মোবাইলে মনে হয় নাই। ওহো, মোবাইলে দিছ। তাহলে খনিজ সম্পদের ক্যামেরা আগাও তো, একটুখানি ইয়া থাকে না, একটু লাইনে থাকেন, আমরা একটু চেষ্টা করতেছি। হুম, ক্লিয়ার তো মনে হয়। ওকে, দেখেন খনিজ সম্পদের পরিচয় দাও। নাম্বার 2, 38তম 1 নম্বর প্রশ্ন ছিল খনিজ সম্পদের পরিচয়। নাম্বার 2 ছিল খনিজ সম্পদ আহরণ, খনিজ সম্পদ আহরণ ও শিল্পে ব্যবহারের সম্ভাবনা ও সমস্যা। আর 3 নম্বরে ছিল শক্তি সম্পদের হিসেবে কয়লার গুরুত্ব। কয়লার গুরুত্ব, শক্তি সম্পদ হিসেবে কয়লার গুরুত্ব। 35তম 4টা প্রশ্ন আসছিল। 1 নম্বর, বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। প্রত্যেকটা প্রশ্ন পাস করেছিল, এখানে 5, 10, 5 এরকমের ছিল। সমুদ্র বিজয়, বাংলাদেশের সমুদ্র বিজয়, এই সম্পর্কে টিকা লিখতে বলছে। এরপরে এখান থেকে আসছে খনিজ সম্পদ, বাংলাদেশের খনিজ সম্পদ, এটাও টিকা আসছে। বাংলাদেশের খনিজ সম্পদ, এটাও টিকা আসছে। তারপরে তারপরে আসছে সমুদ্র সম্পদ, সমুদ্র সম্পদ, এটাও টিকা আসছে। তার মানে এখান থেকে কোশ্চেন খুব একটা বেশি আসে না 36, 37, 40, 3টা বিসিএস এ আসে নাই। লাস্ট 5টা বিসিএস এর মধ্যে মাত্র 2টা বিসিএস এ এই ন্যাচারাল রিসোর্সেস থেকে প্রশ্ন হয়েছে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসছে তাতে একটা জিনিস বোঝা যায় যে আমাদের কি কি গুরুত্বপূর্ণ আছে। তার মানে প্রত্যেকবারই খনিজ সম্পদ থেকে প্রশ্ন হয়েছে, এবং এখানে শক্তি সম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আসছে, শক্তি সম্পদ হিসেবে। তার মানে আপনার ন্যাচারাল রিসোর্সের মধ্যে এখানে জ্বালানি বিষয়টা জড়িত। কারণ আমাদের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি। প্রধান খনিজ সম্পদ হলো গ্যাস, এবং গ্যাসের 71% জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে এই মানে 71% জ্বালানি চাহিদা পূরণ করে গ্যাস। মানে যত বাংলাদেশের জ্বালানি চাহিদা দরকার তার 71% পূরণ করে গ্যাস। তার মানে জ্বালানি হিসেবে গুরুত্বপূর্ণ, এবং হলো এর সাথে শক্তি সম্পদে যদি সম্পর্ক করেন তাহলে বিদ্যুতের গুরুত্ব বেশি। বিদ্যুৎ এর গুরুত্ব বেশি। এটা বিদ্যুৎ এখন মানে বড় ত দিয়ে লেখে, আগে খণ্ডতা ছিল, এখন বড়তা। আগে খণ্ডতা ছিল, যাই হোক, আমরা ইলেকট্রিসিটি লিখে দিই তাহলে বেশি ভালো হবে। তার মানে শক্তি সম্পদ হিসেবে ইলেকট্রিসিটির গুরুত্ব বেশি। আপনাদের পরীক্ষায়
খনিজ সম্পদ এবং ইলেকট্রিসিটির একটা বিশাল, মানে ইলেকট্রিসিটি সম্পর্কে মানে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। কারণ ইলেকট্রিসিটি এখন 99.97% মানুষ, 99.97%, যদিও গত অর্থ বছরে সেটা ছিল 96%। যদি সমীক্ষা 2020 অনুসারে 96% মানুষ বিদ্যুতের আওতায়। আর গত জানুয়ারি মাসে যে প্রাক্কলন দেওয়া হয়েছে সেখানে 99.97%। এবং আগে 257টি জেলা ছিল 100% বিদ্যুতের আওতায়, এখন এখানে 100% বিদ্যুতের আওতায় 286টি উপজেলা। শেখ হাসিনার উদ্যোগ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনার উদ্যোগ ঘরে 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 বিদ্যুৎ। ছায়াটা পড়ে না, কালকে তো এটা ছিল না। লাইটটা এইদিকে আগানা, কালকে তো এরকমের ছিল না। হ্যাঁ, ছায়া পড়বে কেন? ছায়া তো গতকালকে পড়ে নাই। নেটের কি হয়েছে? কিছু দেখা যাইতেছে না। এই যে, এত লেট কে? মানে আপনাদের বলা হয় নাই? 8:30টায় ক্লাস তো। 8:30টায় বলা হয় না যে, নোটিশ দেওয়া হয় না যে 8:30টায় ক্লাস হবে? আপনারা কি ক্লাস নোটিশ পান নাই? ওটা আরেকটু এই জায়গায় যেন ফোকাসটা পড়ে। আরেকটু ডানে নাও, আরেকটু ডানে নাও। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, এখন বিষয়টা হয়েছে যে আমাদের, যেটা বললাম, তো ন্যাচারাল রিসোর্সের মধ্যে আমাদের খনিজ সম্পদ, বনজ সম্পদ, শক্তি সম্পদ, এবং হলো তার পাশাপাশি শক্তি সম্পদের মধ্যে গুরুত্ব দিতে হবে ইলেকট্রিসিটিকে। বিদ্যুতের গুরুত্ব সবচেয়ে বেশি। এই বছরের প্রশ্নের মধ্যে বিদ্যুতের গুরুত্ব বেশি। অর্থাৎ ন্যাচারাল রিসোর্সের মধ্যে এখান থেকে কোশ্চেন বেসিক্যালি খুব কম আসে, এবং যে কোশ্চেন আসে সেই কোশ্চেনটা অনেকটা ইজিলি। আপনাদের ক্লাস 8:30টায় ছিল, সেটা মানে টেক্সট দেওয়ার কথা। আমার বোন হসপিটালে, আমি আসতে পারি নাই। হসপিটাল থেকে আসছি, আমি আমি ক্লাসই নেবো, আমার নিজের লাইফ নেই। তারপর তো আমি বলছি, কর্তৃপক্ষ বলছে যে 8:30টায় ক্লাস। এখন তারা যদি পোস্ট না দেয় সেজন্য আমি দায়ী না। এরকম ব্যক্তিগতভাবে বলতেছেন, স্যার আপনি লেট করতেছেন, এটা আমি লেট করি নাই, ঠিকই আছে। আর 5 মিনিট লেট তো রিজনেবল, এটা বাংলাদেশে, এটা মানতে হবে। তো দেখেন, এখন দেখেন আপনি যা পড়বো, লিস্ট করেন যা পড়বো। আমাদের এখান থেকে যা পড়া উচিত: নাম্বার 1, খনিজ সম্পদ অবশ্যই পড়তে হবে, এবং খনিজ সম্পদ থেকে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো প্রাকৃতিক গ্যাস। এটা এখন পর্যন্ত আসে নাই, কয়লা আসছে। প্রাকৃতিক গ্যাসের পরে পড়তে হবে তেল, পেট্রোলিয়াম। তেল, পেট্রোলিয়াম, এরপর হলো কয়লা। তেল, পেট্রোলিয়াম, কয়লা, খনিজ বালি, ইউরেনিয়াম, এবং এবছর গুরুত্বপূর্ণ লোহা, লোহার খনি। বাংলাদেশে লোহার খনি পাওয়া গেছে প্রথমবারের মতো 2017 সালে, খুব সম্ভবত দিনাজপুরে লোহার খনি পাওয়া গেছে। 2017 সালে তারা প্রথম সন্ধান দিয়েছিল, আর আনুষ্ঠানিকভাবে লোহার খনি ঘোষণা করছে 2019 সালে। তার মানে খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ, এবং এটার মধ্যে যেটা করতে হবে সেটা হলো মানে খনিজ সম্পদের একটা বিবরণ দিতে হবে, মানে চিত্র দিতে হবে। চিত্র বলতে আসলে ব্যাপারটা হলো যে খনিজ সম্পদের পরিমাণটা কি রকমের আছে, পরিমাণ কি, সম্ভাবনা কি, গুরুত্ব, গুরুত্ব আর হলো এখানে সম্ভাবনা, এবং হলো সমস্যা। যেটা সমস্যা বলতে খনিজ সম্পদ আহরণগত সমস্যা, আহরণ সমস্যা, এটা প্রত্যেকটা ক্ষেত্রে। হয়তো এখানে স্পেসিফিক আসতে পারে, যেমন আমরা দেখছি কয়লা আসছে 2 বার, আমরা দেখছি কয়লা আসছে, আর খনিজ সম্পদ শব্দটাই আসছে 2 বার। আর এবছর এ পর্যন্ত বিসিএস আসছেই কিন্তু 2টায়। তার মানে আমার মনে হয় গ্যাস এবছর গুরুত্বপূর্ণ। গ্যাস থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয় নাই। গ্যাস গুরুত্বপূর্ণ, কয়লা সবসময় গুরুত্বপূর্ণ থাকবে, আর লোহার খনি গুরুত্বপূর্ণ। এই তিনটে একটু বেশি গুরুত্বপূর্ণ, অন্যগুলো একটু মোটামুটি। এরপরে এখান থেকে 2 নম্বর, 2 নম্বর বলতে মানে খনিজ সম্পদ থেকে এটা বললাম। 2 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বনজ সম্পদ। বনজ সম্পদ থেকে পরীক্ষা আসছে বনজ সম্পদ, সমুদ্র সম্পদ, দুইটাই কিন্তু 2 বার পরীক্ষা আসছে। আমাদের খুব সম্ভবত এবছর গুরুত্বপূর্ণ প্রাণীজ সম্পদ, প্রাণীজ সম্পদ, এটা দেখা যেতে পারে। আর কৃষির সাথে মোটামুটি জড়িত মৎস্য সম্পদটাও গুরুত্বপূর্ণ। বনজ, সমুদ্র, প্রাণীজ এবং মৎস্য, মৎস্য সম্পদের গুরুত্ব একটু বেশি। মৎস্য সম্পদের গুরুত্ব একটু বেশি, কারণ মৎস্য সম্পদে আমরা বিশ্বের মধ্যে খুব ভালো একটা অবস্থানে আছি। তাহলে খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, তেল, পেট্রোলিয়াম। তাহলে কয়লা, খনিজ বালি, ইউরেনিয়াম, লোহার খনি। তাহলে এর মধ্যে পড়বেন কি, পরিমাণ কি রকমের আছে, সম্ভাবনা, গুরুত্ব, সমস্যা। আমরা দেখি সমস্যা কিন্তু আসছে, সম্ভাবনাও আসছে পরীক্ষায়। বনজ সম্পদ, সমুদ্র সম্পদ, প্রাণীজ সম্পদ এবং গুরুত্বপূর্ণ বলছি মৎস্য সম্পদ। এরপরে নাম্বার 3, যেটা পড়তে হবে সেটা হলো, আচ্ছা সম্পদের মধ্যে আরেকটা বিষয়, পাহাড়ি সম্পদ আছে যেটা, ওখানে লিখে নেন। মৎস্য সম্পদ দেখছেন না, সেখানে আরেকটা হলো পাহাড়ি সম্পদ। পাহাড়ি সম্পদ, পাহাড়ি সম্পদ মানে ওটার সাথে লিখে নেন। তবে গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ এবছর। এরপরে যদি বলি, এটার একটা ব্যাখ্যা চাইতে পারে, প্রধানমন্ত্রীর উদ্যোগ বা শেখ হাসিনার উদ্যোগ, এটা একটা স্লোগান। কি কয়, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ। এবং এই বিদ্যুৎ থেকে আমার মনে হচ্ছে এবছর আমি 100% দেয়া যাইলে 100% দেই, না আসলে মনে করো ভাগ্যে নাই। ইনশাল্লাহ, বুঝছেন, পরীক্ষা যদি না আসে তাহলে বুঝবো যে ভাগ্যে নাই। বিদ্যুৎ থেকে পরীক্ষায় আসা উচিত, আমি কোশ্চেন করলে এখান থেকে দিতামই। বিদ্যুৎ থেকে প্রশ্ন আসতে পারে, এটা 100%, অনেকটাই 100% ইনশাল্লাহ।
প্লাস 100% মাইনাস, এটা কিভাবে দেয়া যায়? 100% মাইনাস, মানে এটা আসতে পারে, অনেক গুরুত্বপূর্ণ এটা। বিদ্যুৎ গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? এটা হতে পারে যে বিদ্যুতের আহ বলতে পারে যে বিদ্যুতের একটা সচিত্র প্রতিবেদন দেন, সচিত্র একটা উপস্থাপনা, যে বিদ্যুৎ কত আছে, যেমন একটু আগে বললাম না যে উপস্থাপনা কি, যেমন ধরেন আপনার 99.97% আছে, 286টি উপজেলা, 286টি উপজেলা, 100% বিদ্যুৎ আছে। তারপরে হলো আহ এখানে 126টির বেশি বিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে সরকারি উদ্যোগে 77% বিদ্যুৎ, সরকারি উদ্যোগে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মানে এই বিদ্যুতের একটা উপস্থাপনা, যেখানে কত লাখ কিলোমিটার, 5 লাখ কিলোমিটার বিদ্যুতের লাইন আছে, সেই একটা উপস্থাপনা আসতে পারে। আর এখান থেকে আসতে পারে যে বিদ্যুৎ অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রেখেছে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা, অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রেখেছে। আর বিদ্যুৎ থেকে স্পেসিফিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আসতে পারে, স্পেসিফিক কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে দেখেন রূপপুর, রূপপুর পায়রা, পায়রা প্রকল্প তো সবচেয়ে বড়, যেখানে 3600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। রূপপুর হবে 2400, পায়রা হবে 3600, কারণ এখানে চারটা চুল্লি আর কি, মানে চারটা ইউনিট। রূপপুর, পায়রা, তারপরে হলো আপনার রামপাল, বাঁশখালী। বাঁশখালী হয়তো দিবে না, বাঁশখালীকে ঘুরিয়ে দিবে, বাঁশখালীতে তো একটা ইনসিডেন্ট ঘটে গেছে। পায়রা, রামপাল, বাঁশখালী। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো মাতারবাড়ি। এরকম কয়েকটা স্পেসিফিক বিদ্যুৎ কেন্দ্রের নাম দিয়ে টিকা দিতে পারে, অথবা এই কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বিবরণ দিন, সেটা আসতে পারে। আর একটা বিষয় হলো বিদ্যুতে দুটি দুটি বিনিয়োগ, একটা হলো চীনের বিনিয়োগ, কারণ চীনের বিনিয়োগ, অথবা চীন না বলে বৈদেশিক বিনিয়োগ বলতে পারে। এবং চীন কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রের সাথে জড়িত, এই বাঁশখালীর সাথে জড়িত, পায়রার সাথে জড়িত, তারপরে আপনার আহ বাঁশখালী, পায়রা, তারপর হলো ওই যে আহ মিরসরাইতে যেটা হবে বঙ্গবন্ধু শিল্পনগর, সেখানে বিদ্যুতের পুরো সংস্থানটা কিন্তু চায়না করবে। তাহলে চায়নার বিনিয়োগ বা বৈদেশিক বিনিয়োগ, এই ধরনের বিদ্যুৎ থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, তার মানে এবছর বিদ্যুৎ গুরুত্বপূর্ণ। এখন চীনের বিনিয়োগ আসতে পারে, বৈদেশিক বিনিয়োগ আসতে পারে। আর ভারতের সাথে সম্পর্ক, সেটাও আসতে পারে। ভারতের বিনিয়োগ বলতে, এখানে ভারতের বিনিয়োগ বলতে আছে দুইটায়। রূপপুরে কিন্তু ভারতের বিনিয়োগ আছে, আবার রামপালও কিন্তু ভারতের বিনিয়োগ আছে, পায়রা এবং রূপপুর। আর একটা হলো ভারত থেকে আমরা আমদানি করি, ভারত থেকে আমরা এখানে প্রায় 500 মেগাওয়াটের উপরে আমরা কিন্তু আমদানি করি। এই আমদানি প্লাস হলো উৎপাদনের সাথে সহযোগিতা, তো ভারতের বিনিয়োগ, চীনের বিনিয়োগ ও বৈদেশিক বিনিয়োগ, এই বিনিয়োগ থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর বেসরকারি খাতের ভূমিকা, বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের ভূমিকা, বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের ভূমিকা। এই কয়েকটা ছাড়া আর কয়েকটা বিষয় আছে, যেটা হলো জ্বালানির সাথে জড়িত এমন কিছু প্রতিষ্ঠান থেকে প্রশ্ন হতে পারে। তার মানে আমি যদি বলি বিদ্যুৎ থেকে, লেখা বোঝা যায় না, তো দেখেন, তার মানে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে ভারত থেকে, এটা বললাম। অর্থাৎ বিদ্যুৎ থেকে প্রশ্ন হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে হয়তো আপনার এমন হতে পারে যে
রচনাও আসতে পারে, এসে আসতে পারে, অথবা বিদ্যুৎ থেকে এবছর বাংলাদেশ বিষয়াবলীতে কোশ্চেন হতে পারে। সচিত্র উপস্থাপনা, এখানে বিদ্যুতের কি একটা অবস্থা সেটা দেখাতে হবে, কি পরিমাণ চাহিদা, কি পরিমাণ দৈনিক উৎপাদন হয়, উৎপাদনের সাথে জড়িত কারা, বৈদেশিক খাতে কত, সরকারি খাতে কত, এরকম একটা উপস্থাপনা লাগবে। অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা কি, এবং স্পেসিফিক কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে প্রশ্ন তুলতে পারে, মানে প্রশ্ন করতে পারে। একটা হলো রূপপুর, পায়রা, রামপাল এবং বাঁশখালী, আর হলো মাতারবাড়ি, যেটা জাপানের সহযোগিতায়। বৈদেশিক বিনিয়োগে বিদ্যুতের বিদ্যুতের ভূমিকা, বা বিদ্যুৎ ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বা বৈদেশিক বিনিয়োগের চিত্র এ সম্পর্কে আসতে পারে। এবং হলো বেসরকারি খাতের ভূমিকা বিদ্যুৎ উৎপাদনে বা বিদ্যুৎ উন্নয়নে, বেসরকারি খাতের ভূমিকা কি। আর কিছু প্রশ্ন আসতে পারে যেটা হলো টিকা আকারে, এবং কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে যেতে হবে, কারণ এগুলো থেকে আহ প্রশ্ন হয়তো বা দুই একটা বিষয় দিতে পারে যেটা আমাদের মানে কাজে লাগবে। সেটা হলো যে কিছু প্রশ্ন, যেমন যেহেতু ন্যাশনাল রিসোর্সেস, প্রশ্ন আসলে বাপেক্স কি, পেট্রো বাংলা কি, বিপিসি কি, তারপরে জিএসবি কি, তারপর হলো স্রেডা কি, SEREDA, স্রেডা, জি সরি জিএসবি, জিএসবি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ বা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বিপিসি, স্রেডা, তারপর হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি, বার্ক, বার্ক, তারপরে আহ বার্ক, তারপরে হলো আপনার আরইবি, ইলেকট্রিসিটি থেকে যদি প্রশ্ন করে, আরইবি, পিডিবি, ডেস্কো, ডেসা, এই সম্পর্কে জাস্ট একটু এলাবোরেশন, আর হলো কবে প্রতিষ্ঠিত হয়, কি কাজটা, মানে একটু জেনে যাওয়া ভালো। আবার এগুলো জানলে কিন্তু আপনি ওখানেও আপনার যে ওই অন্যান্য প্রশ্ন লিখবেন সেখানেও কিন্তু এটা আপনি ইনক্লুড করতে পারবেন। এরপরে কিছু কনসেপ্ট আছে, যেমন সিস্টেম লস। বিদ্যুতের সিস্টেম লস শব্দ বলতে একটা কথা আছে। এরপর আরেকটা আরেকটা হলো আহ তারপরে হলো আহ একটা বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠান যেটা অর্থনৈতিক সমীক্ষার মধ্যে আছে, সেটা হলো যে জ্বালানি উন্নয়ন তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল, গ্যাস উন্নয়ন তহবিল। আর একটা হলো যে BMD, বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, গ্যাস উন্নয়ন তহবিল আর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। আর যদি লাস্ট ওয়ান বলেন সেটা হলো বন আহ, বন নীতিমালা আছে একটা 2016 সালের, বন নীতিমালা, জাতীয় বননীতি 2016। এই নীতি কিন্তু পরীক্ষা আসে 2016। আমি যদি বলি যে এখান থেকে এগুলো আমি দেখে যেতে পারি, তবে এর মধ্য থেকে আমি বললাম যে আহ এখান থেকে যে প্রশ্ন আসবে এমন কোনো কথা নাই, আবার এখান থেকে যে সব পড়তে হবে তাও কথা নাই। তবে আমি এখানে গুরুত্ব দিলাম দুইটা বিষয়কে, সবচেয়ে বেশি গুরুত্ব দিছি, আপনারা যদি খেয়াল করে থাকেন দুইটা বিষয়কে গুরুত্ব দিছি, কয়েকটা বিষয়কে, যেমন একটা দিয়েছি আমি আহ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাসটাকে গুরুত্ব দিছি, কয়লাকে দিয়েছি, আর একটা দিলাম হলো লোহার খনি। আর ওটা বাদ দিলে এরপরে গুরুত্ব দিয়েছি মৎস্য সম্পদ আর হলো প্রাণীজ সম্পদ মোটামুটি, তবে মৎস্য সম্পদে গুরুত্ব বেশি দিয়েছি। আর গুরুত্ব দিয়েছি বিদ্যুতের সম্পর্কে কি কি সেটা গুরুত্ব দিয়েছি। আর এগুলো গুরুত্ব মোটামুটি, তবে আপনি যদি মানে অর্থনীতি সমীক্ষার মধ্যে দেখেন এই দুইটা আপনি পেয়ে যাবেন, গ্যাস উন্নয়ন তহবিল আর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। অর্থনীতি সমীক্ষা 2020 মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি বা জ্বালানি একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হলো দশম অধ্যায় হলো বিদ্যুৎ ও জ্বালানি। হ্যাঁ, বিদ্যুৎ ও জ্বালানি, এই অধ্যায়ে গেলে আপনি এটা সম্পর্কে পেয়ে যাবেন। সিস্টেম লস হয়তো সংজ্ঞাটা আপনি ভূগোল বইতে পাবেন, ভূগোল সেকেন্ড পেপার বইতে। আপনারা যদি ক্লাস করেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম গাইডলাইন ক্লাসে খুব সম্ভবত, যে ভূগোল দ্বিতীয় পত্র বইটা আপনার টেবিলে থাকা লাগবে।
অর্থনীতি দ্বিতীয় পত্রের বই থাকা লাগবে, পরিণীতি দ্বিতীয় পত্রের বই থাকা লাগবে। কিছু কিছু বই আপনার টেবিলে থাকতে হবে, তার মধ্যে ভূগোল বইতে আপনি খনিজ সম্পদ প্লাস হলো এই ন্যাচারাল রিসোর্স সম্পর্কে একটা আলোচনা পাবেন। আর এখানে এটা ওখানে পাবেন, সিস্টেম লসে এটা আপনি ভূগোল বইতে পাবেন। বননীতি 2016 এটা আপনাকে খুঁজে নিতে হবে, জাস্ট আপনি স্ক্রল করে বা আপনি গুগল করে এখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। আর এই বিষয়গুলো একটু আমি সংক্ষেপে বলে দেই। সংক্ষেপে বলে যদি সেটা হলো যে বাপেক্স, এই বাপেক্সের কাজ হলো অনুসন্ধান করা, অনুসন্ধান, এবং অনুসন্ধানটা হলো তেল গ্যাস অনুসন্ধান। বাপেক্স হলো তেল গ্যাস অনুসন্ধান করে, বাপেক্স তেল গ্যাস অনুসন্ধান। আপনারা অনেকে বলতেছেন যে দেখতেছেন না, আমার মনে হয় আপনি যদি আমার কলমের দিকে তাকান, এবং আমি এখানে ক্যামেরা, আমি তো কিন্তু দেখেন, আমি কিন্তু আমার কাছে একটা মোবাইল আছে, আমি কিন্তু এখানে দেখি, আমি আমি স্পষ্ট পড়তে পারতেছি এবং আমি বলতেছি, বলার সাথে সাথে আমি লিখতেছি। আই থিংক আপনারা সিরিয়াস না হয়তো। সুরাইয়া প্রেমা, কাইন্ডলি রিডিং সোর্স বলে দিবেন, আমি বলে দিচ্ছি, বলে দিয়েছি অলরেডি, রিডিং সোর্স আমি বলেও দিয়েছি। ওকে, এখন আপনারা হয়তোবা আমি এখন আসেন বাপেক্স। বাপেক্স হলো, এটা আপনারা প্রিলিমিনারিতে পড়েছেন, যে এটা অনুসন্ধান, তেল গ্যাস অনুসন্ধান করে এবং উত্তোলন করে। এটা অনুসন্ধান ও উত্তোলন, অনুসন্ধান ও উত্তোলন। আমি কি লিখছি তা না না দেখে আপনি বোঝার চেষ্টা করেন যে বাপেক্স হলো তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে থাকে এই প্রতিষ্ঠানটা। আর পেট্রো বাংলা এ হলো আসলে বাপেক্সেরও বড় এই খনিজ সম্পদ প্রতিষ্ঠান, বাংলাদেশের খনিজ সম্পদ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা হলো পেট্রো বাংলা, অর্থাৎ বাপেক্সের চাইতে পেট্রো বাংলা বড়, অর্থাৎ পেট্রো বাংলার অন্তর্ভুক্ত হলো বাপেক্স। পেট্রো বাংলা একটা খনিজ সম্পদ প্রতিষ্ঠান, জাতীয় খনিজ সম্পদ প্রতিষ্ঠানটা হলো পেট্রো বাংলা। আর তেল গ্যাস নিয়ে কাজ করে সে হলো বাপেক্স। বাপেক্স হলো তেল গ্যাস নিয়ে কাজ করে। আর বিপিসি যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এই বিপিসি হলো তেল, তেল নিয়ে কাজ করে। এই তেল নিয়ে কাজ কি, বিপিসির কাজ হলো যে তেল আমদানি, তেল যদি রপ্তানি করে, রপ্তানি তো আমরা জীবনও করি না, তেল ক্ষেত্র, তেল ক্ষেত্র নিয়ে কাজ করা, তেল আমদানি নিয়ে কাজ করা, তেল দাম নিয়ে কাজ করা, অর্থাৎ তেলের বিষয়টা হলো পুরো বিপিসির উপরে, পেট্রোলিয়াম কর্পোরেশন। জিএসবি যেটা, এটা হলো ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা ভূতাত্ত্বিক জরিপ জরিপ, জিএসবি জিওলজিক্যাল সার্ভে বোর্ড, অর্থাৎ ভূতাত্ত্বিক জরিপ বোর্ড। এই ভূতাত্ত্বিক জিএসবি যেটা ভূতাত্ত্বিক জরিপ, এটা প্রতিষ্ঠান, এদের কাজ হলো দুটি বাদ দিয়ে সব অনুসন্ধান করা। খনিজ সম্পদ নিয়ে অনুসন্ধান করবে, তেল গ্যাস নিয়ে অনুসন্ধান করে বাপেক্স, এবং এই তেল গ্যাস ছাড়া যত কিছু অনুসন্ধান আছে সবগুলো জিএসবি করে থাকে। অর্থাৎ তেল ও গ্যাস ছাড়া, তেল ও গ্যাস ছাড়া অন্য সকল খনিজ অনুসন্ধান। এখন যদি বলা হয় কয়লা ক্ষেত্রে সন্ধান কে দিছে, জিএসবি। যদি বলা হয়, যদি বলা হয়, আমি বলছি যে দ্বিতীয় পত্র, ভূগোল দ্বিতীয় পত্র, পরিণীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এই চারটা বই টেবিলে রাখবেন। এবং দ্বিতীয় পত্র বলতে আমি বুঝাচ্ছি দ্বাদশ, দ্বাদশ মানে হলো ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপার। দ্বিতীয় পত্র তো সবসময় দ্বাদশেই থাকে, এটা বুঝেন না। আবার প্রথম পত্র আবার বলে একটা, আপনি বলছেন ইন্টারমিডিয়েট, তাহলে এটা কি আমরা প্রথম পত্র পড়বো না দ্বিতীয় পত্র পড়বো? আরে ভাই, দ্বিতীয় পত্র মানেই দ্বাদশ শ্রেণী, অর্থাৎ হলো, বুঝছেন ব্যাপারটা? দেখেন, সেটা হলো যে এগুলো টেবিলে রাখবেন। আর অর্থনৈতিক সমীক্ষাটা রাখবেন, বাংলাদেশ বিষয় পড়তে গেলে অর্থনৈতিক সমীক্ষা, সংবিধান, অর্থনৈতিক সমীক্ষা, সংবিধান, অর্থনৈতিক সমীক্ষা, সংবিধান, তারপরে হলো এই, তারপরে হলো ওই চারটা বই, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, আর হলো সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই হলো পাঁচটা সোর্স, পাঁচটা সোর্স আপনার কি থাকবে, টেবিলে থাকবে।
এরপরে এক্সেস যেটা লাগবে, সেটা হলো আপনার পত্রিকা লাগবে। পত্রিকার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিবেন অর্থ বাণিজ্য পাতা, প্রথম আলো পত্রিকার অর্থ বাণিজ্য পাতা। দুইটা পত্রিকার অন্তত পক্ষে সম্পাদকীয়র দিকে চোখ রাখবেন, একটা প্রথম আলো আর একটা ইত্তেফাক। প্রথম আলো এবং ইত্তেফাক এই দুটোর উপর একটু বেশি নজর দিবেন। আর একটা পত্রিকা আছে যেটা ইকোনমিক তথ্যের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো বণিক বার্তা। বণিক বার্তা পত্রিকাটা হলো আপনার ডেটা কালেকশনের একটা পত্রিকা। অর্থাৎ আপনার ইকোনমিক যে ডেটাগুলো আছে, অর্থাৎ যে কোনো ডেটার কালেকশনটা আপনি বণিক বার্তা থেকে বেশি পাবেন। অর্থ বাণিজ্য পাতা একেবারেই বাদ দিবেন না, এটা পড়বেনই। এরপরে হলো আপনি সম্পাদকীয়র ক্ষেত্রে ইত্তেফাক এবং প্রথম আলো, আর বণিক বার্তা হলো সোর্সের জন্য। যদি কারো সম্ভব হয় তিনটা পত্রিকা রাখা ভালো, আর না রাখতে পারলে প্রথম আলো এবং ইত্তেফাক পড়বেন, এই দুইটা পড়বেন। আর যদি তাও না পারেন তাহলে মোহিত সম্পাদকীয় জানেন কি, বাজারে সম্পাদকীয়, আমি দুঃখিত, কনফিডেন্স সম্পাদকীয় আছে। আর সম্পাদকীয় যে বই আছে ওটাও রাখতে পারেন, ওটাও ভালো। ক্লিয়ার? আর মুক্তিযুদ্ধের জন্য যদি ভালো কিছু পারেন, আপনি যদি বলেন যে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু লিখে যাব, সেটা হলো মুক্তিযুদ্ধের জন্য আপনি যদি পারেন বাংলা একাডেমির যে 14টা খণ্ড আছে সেখান থেকে মুক্তিযুদ্ধ অংশ যেই খণ্ডে আছে ওই খণ্ডটা কিনে ফেলেন, অথবা ওই খণ্ডটার বাংলা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে টেবিলে রাখেন। মুক্তিযুদ্ধ অংশটা জাস্ট প্রিন্ট দিয়ে ওখানে রেখে দেন। বাংলা পিডিয়া যেটা হলো আপনার 14টা খণ্ডের, যেটা হলো 2014 2014-এ 14 খণ্ড, আগে ছিল 10 খণ্ড 2003 এডিশনের, আর 14 সালে হলো 14 খণ্ড। এই 14টা খণ্ডের মধ্যে যেখানে মুক্তিযুদ্ধ অংশটা আছে, বইগুলো আহ বইগুলো হলো কার রাইটার না, রাইটার হলো যেমন সেরিনা না কে আছে যেন সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের, মুয়াজ্জেম আছে ভূগোলে, আর মোজাম্মেল হলো মদিয়েই বেশি, মোজাম্মেল হলো অর্থনীতি, আর মুস্তাফিজুর রহমান হলো অর্থনীতি, সরি মুস্তাফিজুর রহমান অর্থনীতি, মোজাম্মেল হলো পৌরনীতি, আর মুয়াজ্জেম ইনি হলেন মোজাম্মেল, মুস্তাফিজুর, এই তিনজন হলো অর্থনীতি পৌরনীতি ভূগোল। ক্লিয়ার? মুস্তাফিজুর অর্থনীতি, মুয়াজ্জেম ভূগোল, মোজাম্মেল হক হলো পরিণীতি, এই তিনটা। আর সমাজবিজ্ঞান হলো একজন মহিলা আছেন তিনি। এখন বিষয়টা হলো যে আমি যেটা বললাম যে মুক্তিযুদ্ধ রাখতে পারেন বাংলাদেশের জন্য, এটা কম্প্যাক্ট আপনার একটা ইনফরমেশন। ডেটার একটা খাতা বানাবেন, ডেটার খাতার মধ্যে আপনি পত্রিকা থেকে যেটা আছে ওটা কেটে কেটে গাম দিয়ে লাগাবেন যেটা ইম্পর্টেন্ট মনে হবে। আর আমি এখন এটা লিখতে বলবো না, কারণ এটা আপনার হলো ইনফরমেশনটা বেসিক্যালি আসবে জুলাই মাসের 1 থেকে 31 জুলাই। আপনি দেখবেন যে এই যে বাজেটটা যখন দিবে, বাজেটের পরপর কিন্তু এগুলা নিয়ে প্রথম আলো পত্রিকা আসবে। যখনই বাজেটটা পাশ হয়ে যাবে তখনই কিন্তু, এবং পাশ হওয়ার পরে ডেটাগুলো সব জমা হয়ে যাবে, তখনই কিন্তু এক এক জুলাই থেকেই দেখবেন প্রথম আলো পত্রিকার অর্থ বাণিজ্য পাতায় একদিন পাট নিয়ে লিখবে, একদিন পেঁয়াজ নিয়ে লিখবে, একদিন দেখবেন তুলা নিয়ে লিখবে, একদিন বস্ত্র নিয়ে লিখবে, একদিন দেখবেন চামড়া নিয়ে লিখবে, একদিন ওষুধ নিয়ে লিখবে। জাস্ট ওখান থেকে ধারাবাহিকভাবে আসবে, এবং ওখান থেকে আপনি কি করবেন, জাস্ট কেটে কেটে আপনি খাতায় লাগাই রাখবেন, এবং ওই ইনফরমেশন গুলোই আপনি মুখস্থ করবেন। এগুলো আপনি যে কোনো পরীক্ষার, মানে যে কোনো প্রশ্নে বাংলাদেশ বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ওখানে উত্তর করতে হবে। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বা কোনো একটা ক্লাসে হয়তো বলেছি যে বাংলাদেশ বিষয়গুলির গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশ বিষয়গুলি 200 নম্বর যে খুব ভালো করে পড়বে সে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কমপক্ষে 30 মার্কস লিখতে পারবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে তিনটা হলো এমপিরিক্যাল ইস্যুস লিখতে হয় এবং একটা প্রবলেম সলভিং লিখতে হয়, এর মধ্যে মিনিমাম 2টা কোশ্চেন থাকে প্রবলেম সলভিং সহ, 2টা কোশ্চেন থাকে 30 নম্বর, যেটা বাংলাদেশ বিষয়গুলির সাথে রিলেটেড, ইন্টার রিলেটেড, হয়তো জিও পলিটিক্স থেকে আসে, নয়তো বাংলাদেশের আপনার এই যে রিসোর্স থেকে আসে, নয়তো বাংলাদেশ ফরেন পলিসি থেকে আসে। অর্থাৎ এখান থেকে 30 নম্বর লিখতে হয়। বাংলাদেশ বিষয়গুলি 200 থেকে ওখানে 30 নম্বর লিখতে হয়। বাংলাদেশ বিষয়গুলি খুব ভালো করে পড়লে সে কিন্তু ইনফরমেশন থাকলে সে কিন্তু ইংলিশ এসে ভালো লিখতে পারবে, সে কিন্তু বাংলা রচনা ভালো লিখতে পারবে। তার মানে বাংলাদেশ বিষয়গুলির গুরুত্ব অনেক অনেক বেশি। মিনিমাম 200 নম্বর আপনি দেখেন, আমি তো দেখি কমপক্ষে এখান থেকে মার্কস হলো 420, 300, 320, মিনিমাম 330, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 30, আর রচনা এবং হলো মিলে, হ্যাঁ 320 নম্বরের এখানে বাংলাদেশ বিষয়গুলি আপনার সেই ফিডব্যাকটা দিবে। তো আমি যেটা বললাম ক্লিয়ার, এগুলো টেবিলে রাখেন ভালো হবে। আচ্ছা আমি আসি। শরীফ হোসেন বলছেন এত বই পড়লে তো 6 মাস বাংলাদেশ বিষয়গুলির উপরেই
চলে যাবে, থার্ড ক্লাস কমেন্ট, একেবারে অ্যাবসলুট থার্ড ক্লাস কমেন্ট। আপনি খনিজ সম্পদ, এখানে ভূগোলের সব কি লাগবে? খনিজ সম্পদ অধ্যায়টা বের করে পড়বেন। এগুলো কোনো রাবিশ কমেন্ট ভাই, ঠিক আছে? মানে এটা হলো কি, আপনি জাস্ট আমাকে মানে একবারে মানে উড়াই দিলেন কথাটা, মানে আমাকে টোটালি আপনি ইনসাল্ট করলেন একেবারে। মানে আমি একটা সাজেশন দিলাম যে এগুলো টেবিলে রাখলে ভালো হয়। আপনি যে বইগুলা কেনেন এত বড় মোটা বই, মোটা বইটা দেখছেন? এক একটা বই এত বড় মোটা কেনেন না? কি আলু মার্কা তথ্য আছে ওর মধ্যে, জানেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা কিছু না? আপনাদের পড়া উচিত হলো ওই মোটাটা, একটা অ্যাসুরেন্স কিংবা একটা ওরাকল কিংবা একটা প্রফেসর পাগল হয়ে রাস্তায় ঘুরবেন, গাধার মতো কথা বলেন। আর এখানে এই বইগুলো যে আপনি এই যেই বইগুলো বললাম, ওই বইগুলো ওই অধ্যায়গুলোই দেখবেন ওই বইতে লেখা, ওই বইতে ওগুলো লেখা। আর আপনি ওগুলা কি, আপনি ওগুলো হজম করবেন? আপনি জাস্ট যেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারটা থেকে পড়বেন। আমি তো আপনাদের পড়ানোর জন্য আমার টেবিলে, এই টেবিলটা দেখাই একটু, নালে এটা কই গুগল বইটা করে। হ্যাঁ, এই দেখেন এই, আমার টেবিলে দেখেন কি ওই, ওই 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 যে ওই দেখেন এই, ওইটা ওই পাশে, ওই পাশেটা, এই দেখেন এই, আমি যে আপনাদের পড়াচ্ছি এখান থেকে পড়াচ্ছি, বুঝছেন? এই দেন অর্থ সমীক্ষাটা দেখাতো, অর্থ সমীক্ষাটা। ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ, বাংলাদেশ ইজ সাইলেন্ট এনার্জি রিসোর্স কান্ট্রি। বাংলাদেশ ইজ সাইলেন্ট এনার্জি রিসোর্স কান্ট্রি, এটা হলো 2007 দ্য ইকোনমিস্ট। ইকোনমিস্ট এই কথাটা বলছে 2007। এবং এই ইকোনমিস্ট আরেকটা কথা বলছে, না এটা দরকার নেই এখানে। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ হলো প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস হলো, আমি জাস্ট ইনফরমেশন করে লিখি, আপনার যেরকম কোশ্চেন আসবে সেরকম উত্তর করবেন। বাংলাদেশের জ্বালানির 71% চাহিদা চাহিদা পূরণ করে থাকে, এবং এটা হলো বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। এখানে 27টি গ্যাস ক্ষেত্র আছে, 27টি গ্যাস ক্ষেত্র আছে। আর এখানে বাংলাদেশের মজুদ আছে, প্রাকৃতিক গ্যাসের মজুদ 39.8 ট্রিলিয়ন, 8 ট্রিলিয়ন কিউবিক ফুট।
এটা কি সংক্ষেপে বলে টিসিএফ। 8 ট্রিলিয়ন কিউবিক ফুট এটা হলো মজুদ। এর মধ্যে উত্তোলনযোগ্য প্রমাণিত প্রমাণিত এটা হলো 28 ট্রিলিয়ন কিউবিক ফুট। উত্তোলনযোগ্য এটা হলো 28 ট্রিলিয়ন কিউবিক ফুট। 1960 থেকে 2019 পর্যন্ত উত্তোলন এটা হলো 17.37 ট্রিলিয়ন কিউবিক ফুট। তার মানে তারপর হলো অবশিষ্ট নিট মজুদ এটা হলো 10.63 ট্রিলিয়ন কিউবিক ফুট। তার মানে উত্তোলনযোগ্য প্রমাণিত যেটা, এর মধ্যে উত্তোলন হয়ে গেছে 17.37, আর বাকি আছে 10.63। 10.63 ট্রিলিয়ন কিউবিক ফুট এটা আছে। আর সম্ভাবনা যেটা হলো যে মজুদ আছে 39.98 ট্রিলিয়ন কিউবিক ফুট। এটা হলো আপনার প্রাকৃতিক গ্যাসের চিত্র। হলো এটা, মানে বর্তমানে কি অবস্থায় আছে। প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব এবং সবচেয়ে বেশি গুরুত্ব হলো শিল্প উন্নয়নে। শিল্প উন্নয়নে তো শিল্প উন্নয়নে এখানে যে বিষয়টা হলো যে শিল্প উন্নয়নে গ্যাসের গুরুত্ব অনেক বেশি। এর মধ্যে যদি বলেন গুরুত্ব কি কি, একটা হলো তেলের অভাব। বাংলাদেশে তেলের অভাব, আর তেলের বিকল্প হিসেবে গ্যাস ব্যবহার। তারপর হলো কাঁচামাল হিসেবে ব্যবহার। শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার। এখন শিল্পের কাঁচামাল হিসেবে কি কি ব্যবহার হয়? শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় নাম্বার 1, যেটা হলো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার 1 নম্বর, ফেঞ্চুগঞ্জ সার কারখানায়। ফেঞ্চুগঞ্জ সার কারখানা ও ছাতক সিমেন্ট কারখানায় হরিপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস। নাম্বার 2, ঘোড়াশাল সার কারখানায়, নরসিংদীতে যেটা ঘোড়াশাল সার কারখানায় তিতাস গ্যাস ক্ষেত্রের গ্যাস এটা ব্যবহার করা হয়। তাহলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা ও ছাতক সিমেন্ট কারখানা, ঘোড়াশাল সার কারখানায় ব্যবহার, মানে সার কারখানায় হলো তিতাস গ্যাস ক্ষেত্রের গ্যাস। এরপরে হলো গ্যাস থেকে কৃত্রিম সুতা, প্রস্তুতের ব্যবস্থা, সুতা প্রস্তুতের
ব্যবস্থা গ্রহণ। এই ব্যবস্থা গ্রহণের জন্য এই পরিকল্পনায় দেখা যায়, এই পরিকল্পনায় 3,000 কোটি টাকা ব্যয়ে 3,000 কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ পেট্রো রসায়ন কারখানা স্থাপিত হয়। আশুগঞ্জ পেট্রো রাসায়নিক কারখানা, আশুগঞ্জ পেট্রো রাসায়নিক কারখানা স্থাপিত হচ্ছে। পেট্রো রাসায়নিক কারখানা স্থাপিত হচ্ছে। আপনার প্রশ্ন কিন্তু আসবে যে শিল্পে গ্যাস, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখুন। তখন আপনি খালি মুখস্থ লিখবেন যদি না পড়া থাকে, যে শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর যারা একটু জানে যে কোন কোন শিল্পে ব্যবহৃত হয়, যারা কিছু জানে তারা লিখতে পারবে, আর না পড়লে লিখতে পারবেন না। 4 নম্বর, শিল্পের ক্ষেত্রে 4 নম্বরে যেটা হলো যে কৃত্রিম বস্ত্র, প্লাস্টিক ও রবার তন্তু গ্যাস হতে তৈরি হয়। কৃত্রিম বস্ত্র, কৃত্রিম বস্ত্র, প্লাস্টিক, রবার তন্তু ও তন্তু রবার তন্তু গ্যাস থেকে গ্যাস থেকে গ্যাস থেকে তৈরি হয়। শিল্পর ক্ষেত্রে কাঁচামাল হিসেবে দেখা যায় 5 নম্বরে প্লাস্টিক ঢেউটিনের পরিবর্তে প্লাস্টিক ঢেউটিনের পরিবর্তে গ্যাসের তৈরি পিভিসি ব্যবহৃত হচ্ছে। গ্যাস হতে প্রাপ্ত পিভিসি ব্যবহৃত হচ্ছে। গ্যাস হতে প্রাপ্ত পিভিসি ব্যবহৃত হচ্ছে। নাম্বার 6, অর্থাৎ আমরা কিন্তু পড়তেছি যে শিল্পের কাঁচামাল সেটা, আর এখানে গুরুত্বের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টই আমরা আছি। নাম্বার 6 যেটা হলো চা কারখানাগুলোতে চা কারখানায় গ্যাস ব্যবহৃত হয়। চা কারখানায় গ্যাস ব্যবহৃত হয়। তাহলে কৃত্রিম বস্ত্র, প্লাস্টিক ও রবার তন্তু গ্যাস থেকে তৈরি হয়। প্লাস্টিক ঢেউটিনের পরিবর্তে গ্যাস হতে প্রাপ্ত পিভিসি ব্যবহৃত হচ্ছে। চা কারখানায় গ্যাস ব্যবহৃত হচ্ছে। ওকে, এরপর নাম্বার 2, তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ কেন্দ্র, এখানে দেখেন আহ খুলনার গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র ছাড়া প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস ব্যবহৃত হচ্ছে। প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস ব্যবহৃত হচ্ছে, ফলে শক্তি উৎপাদন বাড়ছে এবং আমদানিকৃত জ্বালানি নির্ভরতা আমদানি
আমদানিকৃত জ্বালানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। আমদানিকৃত জ্বালানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। তাহলে বিদ্যুৎ কেন্দ্রে এবং একটা বিষয় হলো গ্যাসের 43% বেশি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথমে পেল শিল্প উন্নয়নে গ্যাসের ব্যবহার, গ্যাসের গুরুত্ব, মানে গুরুত্ব বা ব্যবহার একই জিনিস। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাস ব্যবহৃত হচ্ছে। খুলনার বোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র ছাড়া প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস ব্যবহৃত হচ্ছে। গ্যাস ভিত্তিক না, কিন্তু গ্যাস ব্যবহৃত হচ্ছে। ফলে শক্তি উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ছে এবং আমদানিকৃত জ্বালানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। আমদানিকৃত জ্বালানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। নাম্বার 3, গৃহস্থালী ও বাণিজ্যিক কাজে ব্যবহার। গৃহস্থালী ও বাণিজ্যিক কাজে গ্যাসের ব্যবহার। এখন গৃহস্থালী ও বাণিজ্যিক কাজে ব্যবহার, গ্যাসের ব্যবহার, মানে এই ব্যবহারটা হওয়ার ফলে যেটা হচ্ছে যে, মানে অন্যান্য জ্বালানির চাহিদাটা, অর্থাৎ বৈদেশিক, এর ফলে যেটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রা বেড়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে, এটার কারণটা কি? সেটা হলো যে এখানে যেটা হলো যে, মানে গ্যাস ব্যবহার করার ফলে অন্যান্য জ্বালানির উপরে, মানে তেল, বিশেষ করে তেল, কয়লা, এর উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে এবং এই কারণে বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে। এখানে এই যেহেতু ব্যবহার শব্দটা আসছে, এখানে খাতোয়ারি ব্যবহারটা একটা লিস্ট লিখে রাখেন। মানে এখানে একটা চার্ট দিবেন, খাতোয়ারি ব্যবহার, গ্যাসের খাতোয়ারি ব্যবহার, এবং সেটা হলো 2018-19 অর্থ বছর। আর যদি বলে সোর্স কি, উৎস হলো 2020 সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা, ইকোনমিক রিভিউ 2020। সেখানে বিদ্যুৎ ক্ষেত্রে গ্যাসের ব্যবহার হচ্ছে 43.28%। দ্বিতীয় যদি বলে সেটা হলো, দ্বিতীয় যেটা বললেন সেটা হলো শিল্পে ব্যবহৃত হচ্ছে 15.79%। এরপরে যদি বলে সেটা হলো গৃহস্থালী কাজে, সেখানে মধ্যে হচ্ছে 15.25%। এরপর হলো ক্যাপটিভ, যেটা সংরক্ষণ করা হয়, 15.12%। 15.12%। আপনার উৎস 2020 সমীক্ষা, 21 সমীক্ষা আসে নাই। আর সেখানে অর্থ বছর 18-19 পর্যন্ত দেয়া আছে। গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে 19-20 অর্থ বছর দেয়া নাই। আমি কি বানাই দেবো? এরপরে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সিএনজি, না সরকারি, মানে সার কারখানা, সরি, ক্যাপটিভের পর সার কারখানায় ব্যবহৃত হচ্ছে 5.54%। 5.54%। সিএনজি ব্যবহৃত হচ্ছে 4.16%। সিএনজিতে হলো 4.16%। আপনি নিচে লিখবেন, আমি ডান পাশে লিখি।
এরপরে হলো বাণিজ্যিক ব্যবহৃত হচ্ছে 0.76%, যেটা বিক্রি হচ্ছে। এরপরে হলো চা বাগানে 0.10%। এই মোট হলো 100%। অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রে হলো 43.28, বিদ্যুৎ ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর শিল্পে 15.79, গৃহস্থালী কাজে 15.25, ক্যাপটিভ 15.12, সার কারখানা 5.54, সিএনজি 4.16, বাণিজ্যিক 0.76, তারপরে হলো চা বাগান 0.10। এখানে আরেকটা বিষয় হলো চাহিদা, গ্যাসের বাৎসরিক চাহিদা কি রকমের, চাহিদার একটা লিস্ট দিবেন। চাহিদা যদি বলা হয় 2023-24 অর্থ বছরে, 23-24 চাহিদার নির্ধারণ করা হয়েছে 4,903 MMCFD। MMCFD হলো MM ফর মিলিয়ন, আর C ফর কিউবিক, F ফর ফিট, FWT ফিট, আর D ফর পার ডে, অর্থাৎ মিলিয়ন কিউবিক ফিট পার ডে, MMCFD। তাহলে 2022-23 অর্থ বছরে এটা হলো 4787 MMCFD, 2021-22 অর্থ বছরে 4610 MMCFD, 2020-21 অর্থ বছরে 4520 MMCFD, 2019-20 অর্থ বছরে 4478 MMCFD। তাহলে আমরা খাতোয়ারি চাহিদা দেখলাম, খাতোয়ারি ব্যবহার, আর দেখলাম বাৎসরিক চাহিদা। এবং এখানে একটা বিষয়, এই চাহিদার মধ্যে যেমন দেখেন এখানে 4931 মধ্যে 2270 হলো বিদ্যুৎ, 2270 MMCFD হলো বিদ্যুৎ, তার মানে প্রায় অলমোস্ট 45%, 43% হলো বিদ্যুতের ক্ষেত্রে চাহিদা। চা বাগানে 0.10, বাণিজ্য 0.76, 0.76। এটা হলো প্রাকৃতিক গ্যাসের চাহিদা। আমি গ্যাসটা একটু লং করতেছি কারণ গ্যাসটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। গ্যাস এবং কয়লা এই দুইটাই হলো প্রধান খনিজ সম্পদ। আপনি রিসোর্স থেকে প্রশ্ন করতে গেলে আপনার মাথায় গ্যাসটাই প্রথম আসবে, গ্যাস এবং বিদ্যুৎটাই বেশি বাড়ি দিবে, গ্যাস এবং কয়লা। আর হলো জ্বালানির ক্ষেত্রে গেলে তখন আপনাকে বিদ্যুতের ক্ষেত্রে দিকে যেতে হবে। MMCFD হলো মিলিয়ন কিউবিক ফিট পার ডে। এরপরে দেখেন নাম্বার 4, আমরা কিন্তু গুরুত্বের দিকে আবার চলে আসছি। নাম্বার 4 হলো কৃষি ক্ষেত্রে গ্যাসের ব্যবহার হয়। কৃষি ক্ষেত্রে যেমন সার ও কীটনাশক, এই সার ও কীটনাশক প্রস্তুতে গ্যাসের ব্যবহার হয়। নাম্বার 5, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস। বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস হয় কারণ ওই যে তেল, কেরোসিন, তারপরে হলো কয়লার বিকল্প হিসেবে থাকে, যার জন্য বৈদেশিক মুদ্রার একটা ব্যয় হ্রাস হয়। আমাদের এখানে গ্যাস কিন্তু আমাদের রপ্তানিকৃত না, এলএনজিটা আমাদের রপ্তানি করতে হয়, আমদানি করতে হয়। এলএনজি আমদানি করতে হয়। গ্যাস আমাদের 27টা গ্যাস ক্ষেত্রের মধ্যে 20টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। বর্তমানে 8টি গ্যাস ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন হয়, আর 20টি গ্যাস ক্ষেত্র সচল আছে। মানে ব্যাপারটা এরকমের
যে মোট যদি গ্যাস ক্ষেত্র বলে 27টি, আর উৎপাদনযোগ্য বা উত্তোলনযোগ্য এমন গ্যাস ক্ষেত্র আছে 20টি। 27টিকে এখনো বিলুপ্ত ঘোষণা করে নাই। আর বর্তমানে উত্তোলন যেটা হচ্ছে 8টি গ্যাস ক্ষেত্র থেকে, 8টি গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে উত্তোলন হচ্ছে। আর এখানে আমাদের গ্যাস কিন্তু আমদানি করতে হচ্ছে না, শুধু এলএনজি আমদানি করতে হচ্ছে। তারপরে হলো গ্যাস বাতির ব্যবহার। বর্তমানে গ্যাস বাতির ব্যবহার বাড়ছে, এটার বিবরণ নাই। মানে বৈদ্যুতিক বাতির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, পরিবর্তে গ্যাস বাতি ব্যবহার, বৈদ্যুতিক বাতির পরিবর্তে। এরপর হলো সরকারের আয়ের উৎস। সরকারের আয়ের উৎস, মার্কার দিত। সরকারের আয়ের উৎস প্রতি বছর 65 কোটি টাকা আয় করে। প্রতি বছর, যদি এটা ভর্তুকি খাত, তারপরে 65 কোটি টাকা আয় হয়। মানে এটা সেবা খাত, তো এখানে সরকার ভর্তুকি দেয়, কিন্তু এই খাত থেকে সরকার এখন আয় আয় হচ্ছে। মানে গত অর্থ বছরে 65 কোটি টাকা আয় হয়েছে, গত অর্থ বছরে 65 কোটি টাকা আয় হয়েছে। এরপর লাস্টে বলতে পারেন গবেষণার উপকরণ। গবেষণার উপকরণ বিশেষ করে প্রযুক্তি উন্নয়ন ও পণ্য উৎপাদন। প্রযুক্তি উন্নয়ন ও পণ্য উৎপাদনে হলো গ্যাস নিয়ে গবেষণা হচ্ছে। তার মানে প্রাকৃতিক গ্যাসের গুরুত্বের মধ্যে আমরা দেখলাম এর ব্যবহার, শিল্পক্ষেত্রে ব্যবহার, তারপরে হলো চাহিদা, খাতোয়ারি ব্যবহার, এই আর কি। প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আরেকটা বিষয়, এখানে আপনার কিছু কনসেপ্ট আসতে পারে। কনসেপ্ট আপনারা হয়তো অনেকে প্রিলিতে পড়ছেন, যে বেঙ্গল বেসিনটা কি। এটা বাংলাদেশ। এখানে মনে রাখবেন, এদিক থেকে এদিক থেকে যেটা আসছে, এই যে মেঘনা, এখানে এই যে দেখলাম এটা মেঘনা, এম দিয়ে দেই, এটা মেঘনা, এই এখানের মেঘনা, আর এখানে আসছে ব্রহ্মপুত্র, এই থেকে এইটা, এর পাশটা, এই পুরোটা হলো বেঙ্গল বেসিন। এই পুরোটা হলো বেঙ্গল বেসিন। আর এই জায়গাটা এদিকে, অর্থাৎ চিটাগং, ময়মনসিংহ, ঢাকার কিছু অংশ, আর হলো সিলেট, এই 4টা বিভাগ, সিলেট বিভাগ পুরোটা, ময়মনসিংহ বিভাগ পুরোটা, ঢাকা বিভাগের কিছু জেলা, আর হলো চিটাগং, এরা হলো সুরমা বেসিন। এবং বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে তার মধ্যে বেঙ্গল বেসিনে গ্যাস ক্ষেত্র ছিল 2টা। একটা ছিল দিনাজপুরের একটা গ্যাস ক্ষেত্র ছিল, আর একটা ছিল, আর ভোলায় 2টা ছিল। ভোলা একটা ছিল ভোলা নর্থ, আর একটা হলো শাহবাজপুর। এখন শুধু একটা আছে, ভোলা 2টা মিলে একটা হয়ে গেছে, অর্থাৎ ভোলায় এখানে আছে মাত্র একটা গ্যাস ক্ষেত্র, অর্থাৎ শাহবাজপুর। ভোলা নর্থ যেটা আছে এটা শাহবাজপুরের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। যেমন গত বছর শ্রীকাইল গ্যাস ক্ষেত্র যেটা ছিল, এটা কিন্তু নবীনগরের মধ্যে পড়ছে, অর্থাৎ শ্রীকাইল কুমিল্লার পাশেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর জেলা, 5 কিলোমিটার দূরে শ্রীকাইল থেকে, কিন্তু ওটা নবীনগর উপজেলার নবীনগর গ্যাস ক্ষেত্র বলে না, ওটা বলছে কিন্তু শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের পঞ্চম কূপ। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের পঞ্চম কূপ যেটা ছিল নবীনগরের মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে ভোলা নর্থকে তারা কূপ বলছে, অর্থাৎ গ্যাস ক্ষেত্র বলছে শাহবাজপুরকে। তার মানে বেঙ্গল বেসিনে মাত্র একটা গ্যাস ক্ষেত্র, আর বাকি 26 গ্যাস ক্ষেত্র, যেটা হলো কি সুরমা বেসিনে। সুরমা বেসিনে 26টা। আর মনে রাখবেন, তেল গ্যাস যে ব্লক বলছে, তেল গ্যাস ব্লক বললে হলো 49টা। এর মধ্যে 26টি আর হলো 23টি, এই 23টি হলো স্থলভাগ,
আর 26টি হলো সমুদ্রে। এই 26টির মধ্যে আবার 15টি হলো গভীর সমুদ্রে, 15টি গভীর সমুদ্রে ব্লক, আর 11টি হলো অগভীর সমুদ্রে। তাহলে গভীরে 15টি, অগভীরে 11টি, এই দুইটা মিলে সমুদ্রে হলো 26টি, আর স্থলভাগে হলো 23টি, মোট হলো 49টি ব্লক। সবচেয়ে বেশি উত্তোলন হয় কোনটা? তিতাস। এর কথাটা, কনসেপ্টটা ভুল। এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন হয় বাখরাবাদ থেকে। তিতাস এখন টোটালি ওটার মধ্যে, ওই যে 8টার মধ্যে খুব অনিয়মিত গ্যাস ক্ষেত্র হলো এখন তিতাস। বাখরাবাদ এখান থেকে সবচেয়ে বেশি উত্তোলন হয়। আপনি বাপেক্সের ওয়েবসাইটে গেলে দেখবেন ওখানে বাখরাবাদ 1 নম্বরে, এবং বাখরাবাদ কুমিল্লা এখান থেকে সবচেয়ে বেশি এখন গ্যাস উত্তোলন হয়। আর আপনার তিতাস কিন্তু 1 নম্বর না, তিতাস থেকে এখন অনিয়মিতভাবে উত্তোলন হয়, এবং তিতাস থেকে ডিস্ট্রিবিউশন বেশি হয়, মানে জ্বালানি, মানে যেটা হলো গৃহস্থালী কাজে বেশি ব্যবহৃত হয় তিতাস গ্যাস ক্ষেত্র, আর হলো ঘোড়াশাল সার কারখানা। তাহলে বেঙ্গল বেসিন যদি প্রশ্ন আসে, সেটা আপনি বলবেন যে ব্রহ্মপুত্র এবং মেঘনার বাম দিকে এটা হলো বেঙ্গল বেসিন, যেখানে আপনার তেল গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা কম থাকে, সম্ভাবনা কম থাকে, আর যেখানে সম্ভাবনা বেশি। বাংলাদেশে এই দুইটা বেসিন হলো তেল গ্যাসের জন্য বিখ্যাত। দেখেন, এরপরে গুরুত্বপূর্ণ হলো কয়লা। কয়লা থেকে প্রশ্ন আসছিল। আচ্ছা, আমাদের একটা বিষয় এবছর গুরুত্বপূর্ণ, যেটা হলো গ্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হলো এলএনজি টার্মিনাল। যেটা এখানে 5 নম্বরে কোশ্চেন দিতে পারে। এলএনজি টার্মিনাল এটা হলো মানে তরলীকৃত যে গ্যাসটা আপনাদের আমদানি করা হয়, এবং সেইটা ঝাপসা দেখাচ্ছে কেন? ফোন আসছে কোনো গান? এই যে, আসলে তো ঝাপসা। ঝাপসা আসতেছে তো। আচ্ছা, করতেছ ওই ওয়াইফাই তো মনে হয় সমস্যা। তাহলে করে দেয়, ডাটা আগে অন করে। ডাটা তো আছে। এই শুরু হয়ে গেছে ব্লার ব্লার। এলএনজি যেটা টার্মিনাল, এলএনজি বেসিক্যালি হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। এবং এখানে ভাসমান দুটো টার্মিনাল আছে, এবং এই টার্মিনাল দুটোতে এই এলএনজিটাকে রিফাইন করা হয়, এবং রিফাইন করে এখানে মানে গ্যাসটাকে, মানে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস, মানে গ্যাস যেটা পরিশোধন করা হয়, সেই শোধন হলো টার্মিনাল হলো 2টা। এলএনজি টার্মিনাল হলো বাংলাদেশে 2টা। প্রথম যেটা হয়েছে সেটা হলো এক্সিলারেট এনার্জি, এক্সিলারেট এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড, এটা হলো প্রথমটা। আর দ্বিতীয়টা হলো সামিট সামিট গ্রুপের সাবেক যে বাণিজ্য মন্ত্রী আছে না, ফারুক খান, তার সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেড, এবং এটা 2019 সালে করা হয়। এটা দ্বিতীয়, আর এটা হলো প্রথম 2018 সালে করা হয়, এবং দুইটা একই জায়গায়, মহেশখালী।
মহেশখালী, কক্সবাজার। এবং এই দুইটা থেকে মানে ধারণ ক্ষমতা, এই দুটো ধারণ ক্ষমতা যদি বলেন, ধারণ ক্ষমতা 1,38,000 ঘনফুট, 1,38,000 ঘনফুট। আর যদি বলেন রিগ্যাসিফিকেশনের ক্ষমতা, রিগ্যাসিফিকেশন রিগ্যাসিফিকেশনের ক্ষমতা হলো দৈনিক 500 টন, 500 মেট্রিক টন, 500 মিলিয়ন টন, মেট্রিক না সরি, মিলিয়ন টন, 500 মিলিয়ন টন দৈনিক, দৈনিক 500 মিলিয়ন টন। তাহলে এলএনজি টার্মিনাল হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। এলএনজি টার্মিনাল হলো দুইটা, এক্সিলারেট এনার্জি লিমিটেড বাংলাদেশ লিমিটেড আর সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেড। এবং এখানে দুইটাই মহেশখালী, কক্সবাজারে। এবং তৃতীয় এলএনজি টার্মিনাল এখানে স্থাপন করার কাজ চলতেছে। ধারণ ক্ষমতা 1,38,000 ঘনফুট আর রিগ্যাসিফিকেশনের ক্ষমতা হলো 500 মিলিয়ন টন। যাতে এলএনজি সম্পর্কে আসলে 5 নম্বরের এরকম একটা কোশ্চেন আসতে পারে। এখন দেখেন, বাংলাদেশে যে কয়লা পাওয়া যায় সেই কয়লাকে 4 ভাগে ভাগ করা যায়। কয়লা, তাহলে বিডি কয়লা, কয়লা হলো 4 ধরনের। বাংলাদেশে কয়লা হলো 4 ধরনের। একটা হলো পিট কয়লা। পিট কয়লা এটা দীর্ঘিকারও হয়, রসিকারও হয়। দীর্ঘিকার দিলে ভালো লাগে এটা। পিট কয়লা, পিট কয়লাটা হলো সবচাইতে নিম্ন মানের কয়লা, নিম্ন মানের কয়লা। এবং পিট কয়লাটা হলো এটা উদ্ভিদ উদ্ভিদ হতে তৈরি হয়। আর কয়লার একেবারে প্রাথমিক পর্যায়ে হলো পিট কয়লা। আর এই পিট কয়লা এটা প্রথম পাওয়া গেছে গোপালগঞ্জে এবং দ্বিতীয় পাওয়া গেছে এটা খুলনায়। আর আবিষ্কৃত পুরের মজুদ পরিমাণ হলো 500 মিলিয়ন টন। 19 সালে যে 500 মিলিয়ন টন পাওয়া গেছে। পিট কয়লা আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তার মানে পিট কয়লা হলো নিচু মানের কয়লা। পিট কয়লা হলো উদ্ভিদ হতে সৃষ্ট, উদ্ভিদ হতে যে কয়লার সৃষ্টি সেটা হলো পিট কয়লা। এখন কয়লার রং পিট, যেমন পিট সাগর যেটা পিট কয়লা বা পিট কয়লা, পিট বললে হবে, পিত কয়লা বা পিট কয়লা। যেমন পিত সাগর হলো ইয়েলো সি, হলদে সাগর। তার মানে পিত কয়লা কিন্তু আবার হলুদ রং না, কয়লা হলুদ হয় না। কয়লা হলুদ হলে কয়লা কয় কেন, ওটা কয়লা হয়? কয়লা তো কাইলেই হবে। উদ্ভিদ হতে যে কয়লার সৃষ্টি হয় সেটা হলো পিত কয়লা। আর এই পিত কয়লা হলো আহ এটা হলো কয়লার প্রাথমিক পর্যায়, কয়লার প্রাথমিক পর্যায়। আর এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কয়লার তো অনেক ব্যবহার আছে, তার মানে সর্বনিম্ন যেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সেটা হলো পিট কয়লা। আর এই পিট কয়লা এটা প্রথম প্রথম সন্ধান যদি বলে সেটা গোপালগঞ্জ, আর দ্বিতীয় সন্ধান যদি বলে সেটা হলো খুলনা। এছাড়া অনেক জায়গায় পিট কয়লা পাওয়া গেছে, অনেক জায়গায় সিলেটে পাওয়া গেছে, সুনামগঞ্জে পাওয়া গেছে। এই পিট কয়লার মজুদ আছে 510 মিলিয়ন টন। তাহলে পিট কয়লা হলো নিম্নমানের কয়লা। কয়টা বাজারে? 10টা। এরপরে যদি দেখেন সেটা হলো লিগনাইট।
কয়লার আরেকটা ধরন হলো লিগনাইট। উদ্ভিদ হতে সৃষ্ট, আর এটা হলো উদ্ভিদজাত দ্রব্য হতে সৃষ্ট। এটা হলো পিট কয়লার সাথে শক্ত এবং ভারী। মানে চারটা ধরন আছে, যার মধ্যে হলো মানে দ্বিতীয় ধরনটা হলো লিগনাইট। এটা হলো রান্না ও বিদ্যুতের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তার মানে লিগনাইট হলো উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি। উদ্ভিদজাত দ্রব্য হতে তৈরি। লিগনাইট হলো পিট থেকে শক্ত, পিট কয়লা থেকে পিট কয়লা থেকে শক্ত ও ভারী। এটা বিদ্যুতের জ্বালানি ও রান্না বান্নায় ব্যবহৃত হয়। রান্না বান্নায় ব্যবহৃত হয়। চট্টগ্রামের পটিয়া ও সিলেটে পাওয়া যায়। এমন একটা আনইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে আসে কোশ্চেন কম, পড়তে ভাল লাগে। পিতকলা থেকে শক্ত ও ভারী, বিদ্যুতের জ্বালানি ও রান্না বান্নায় ব্যবহৃত হয়। চট্টগ্রামের পটিয়া ও সিলেটে পাওয়া যায়। নাম্বার 3, বিটুমিনাস। এটা আবার হলো লিগনাইট থেকে ভালো। তাহলে বিটুমিনাস হলো, এটা গাঢ় বাদামি রঙের হয়, মানে কালোর মতো, একটু নরম হয়। মানে যেখানে সবচেয়ে বেশি কার্বনের পরিমাণ বেশি থাকবে ওটা কয়লাটা ভালো হবে। এখানে 60 to 80% কার্বন থাকে, এবং 15 বছর সৃষ্টি হতে 15 থেকে 20 বছর সময় লাগে। এবং যেমন পোড়া কয়লা গ্যাস কার্বন কোল গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। দিনাজপুরের দিঘিপাড়া কয়লা খনি যেটা, সেখানে আছে, এবং এখানে 86 কোটি 50 লাখ মেট্রিক টন বিটুমিনাস কয়লার মজুদ রয়েছে। তার মানে বিটুমিনাস হলো লিগনাইট থেকে উচ্চমানের, লিগনাইট থেকে উঁচু মানের উঁচু মানের কয়লা। এবং এটা সাধারণত নরম প্রকৃতির গাঢ় বাদামি রঙের। বিটুমিনাস হলো গাঢ় বাদামি রঙের। এটা 15 থেকে 20 বছরে সৃষ্টি হয়। 15 থেকে 20 বছরে সৃষ্টি হয়। আর এই বিটুমিনাস, এখানে কার্বনের পরিমাণ 60 থেকে 80%। 60 থেকে 80% হলো কার্বনের পরিমাণ। আর এটার ব্যবহার যদি বলেন, সেটা হলো গ্যাস কার্বন ও কোল গ্যাস কার্বন ও কোল গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। কোল গ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। দিনাজপুরের দিঘিপাড়া, এটারই তথ্য। দিনাজপুরের দিঘিপাড়া, এটা হলো বিটুমিনাস কয়লা খনির। দিনাজপুরের দিঘিপাড়া কয়লা খনিতে 86 কোটি 50 লাখ, অর্থাৎ 86.50 কোটি মিলিয়ন টন, সরি মেট্রিক টন। মিলিয়ন টন হয় গ্যাসে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, আর এখানে মেট্রিক টন। এত কোটি মেট্রিক টন এই বিটুমিনাস কয়লা রয়েছে। তাহলে বিটুমিনাস কয়লা হলো মানের দিক থেকে তৃতীয় উঁচু মানের। মানে তৃতীয় মানে কি, মানে এর নিচে আরো দুইটা ধাপ আছে আর কি। তার মানে আস্তে আস্তে যাবো, সেটা হলো সবচেয়ে উন্নত এবং সবচেয়ে যেটা অ্যানথ্রাসাইট, এই কয়লাটা হলো সবচেয়ে উন্নত মানের কয়লা।
লিগনাইট থেকে উঁচু মানের কয়লা, নরম প্রকৃতির, গাঢ় বাদামি রঙের, 15 থেকে 20 বছরের সৃষ্টি, কার্বনের পরিমাণ 60 থেকে 80%। এবং এখানে মনে রাখবেন এই শিল্পটা হলো জৈব অবলুপ্তি অবলুপ্তিকরণ শিলা। তাহলে বিটুমিনাস হলো শিলা এবং সেটা হলো জৈব। আমরা প্রথমটা দেখছি যেটা উদ্ভিদ থেকে হলো পিত কয়লা, উদ্ভিদজাত দ্রব্য থেকে হলো উদ্ভিদজাত আহ দ্রব্য থেকে যেটা তৈরি সেটা হলো লিগনাইটস। আর বিটুমিনাস হলো জৈব অবলুপ্তিকরণ শিলা। দিনাজপুরের দিঘিপাড়ায় এই বিটুমিনাস আছে 86 কোটি 50 লাখ মেট্রিক টন। নাম্বার 4, এটা হলো অ্যানথ্রাসাইট কয়লা। অ্যানথ্রাসাইট কয়লা, এই অ্যানথ্রাসাইট কয়লা সবচেয়ে উন্নত মানের কয়লা এবং এটা খুব শক্ত শক্ত কয়লা। এবং এখানে কার্বনের পরিমাণ কমপক্ষে 92%, অর্থাৎ 92 থেকে 98% কার্বনের পরিমাণ। এবং এটা হলো বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রে ব্যবহৃত হয়। এছাড়া গৃহস্থালী জ্বালানিতেও ব্যবহৃত হয়। গৃহস্থালী জ্বালানি এবং শিল্পেও ব্যবহৃত হয়, এখানে ব্যবহৃত হয় না। অ্যানথ্রাসাইট কয়লা। হ্যাঁ ওসি ভাই, আমি ক্লাসে ভাই। ভালো লাগতেছে না, বহুত ইচ্ছা করে না। আরে এত কল দেয় কেন, মেজাজটা খারাপ হয়। এ, বাসা থেকে হসপিটাল থেকে ফোন দিয়েছে দেখতো, তোর ফোন দিয়েছে দেখ। এই ল্যাপটপটা করা যায় না রে, ওটা লাইনটা আনা যায় না? হ্যাঁ, আমি দেখি না কি কমেন্ট টমেন্ট দেখি না তো। হুম। হুম। ফোন আসে নাই? কি অবস্থা হসপিটালের?
আল্লাহ রে, বিটুমিনাস কয়লা ভাই 15 থেকে 20 কোটি বছর, 15 থেকে 20 বছর না, 15 থেকে 20 কোটি বছর। বিটুমিনাস কয়লা 15 থেকে 20 বছর না, 20 কোটি বছর। 20 কোটি। ওকে, দেখেন, কয়লা খনি, কয়লা খনি সম্পর্কে পড়েন। আমার ভালো লাগতেছে না আজকে ক্লাস নিতে, মেজাজটা খুব খারাপ। আপনারা যেটা স্টার মার্ক দিচ্ছে ওগুলো একটু পড়েন, আপনাদের যে লেকচার শিট দিচ্ছে কোচিং থেকে, কোচিং থেকে যে লেকচার শিট দিচ্ছে সেখানে আমি স্টার মার্ক দিলাম যেগুলো, সেগুলো পড়েন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।